দরজা বন্ধ করে ওকে ঠাস করে চড়ও তো মারতে পারে জ্ঞানেশবাবু, হয়তো বাইরে বেরিয়েছে বলতে পারছেন না। কিংবা হতেই পারে যে জ্ঞানেশবাবু বাকি সবাইকে গরম চা দিয়েছেন, ওর জন্য 1 কাপ বরফ দিয়েছিল, এ হতেই পারে। বাইরে বেরিয়েছে কত কি বলতে পারা যায়। আপনি ক্যামেরা অফ হয়ে গিয়ে বাড়ির বাইরে বেরিয়ে বললেন যে রুদ্রদার ঘরে ঢুকলাম, দেখলাম একটা বাঘ পুষে রেখে দিয়েছে। বাঘটাকে আমি বললাম ঘ্যাও, বাঘটা ভয় পেয়ে বললো ম্যাও। ও তো বলেছে যে তৃণমূল নাকি লোহা, খাঁটি লোহা। তারপর কি বলেছে? যতই মানে তাকে আঘাত দেওয়া হবে সে আরও বেশি শক্ত হবে। তো ওখানে রয়েছে কেন? ও কামারশালায় চলে যাক, লোকে পিটিয়ে ওকে কাটারি করুক, তাও অন্তত বাঁশ টাঁশ কাটতে কাজে লাগবে। যদি সকাল থেকে উঠে একটা দলের সব লোক, আরে একদিন ছুটি না, আজ রবিবার, আজ চুরি করিব না, বউ বাচ্চার সঙ্গে সময় কাটাইব। দেখুন, বিরোধী দলনেতা মনে একটু রোম্যান্টিক হয়ে গেছেন। আচ্ছা, কদিন আগে যে মানুষটা মঞ্চে দাঁড়িয়ে বলল যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সৌজন্যতা দেখিয়েছি বলে পশ্চিমবঙ্গে তিনি হোটেলের বাইরে পা রাখতে পেরেছেন, আমাদের কথা যারা শুনছেন তারা দেখবেন যে কমেন্টে কী লেগে, একটু লিখে দেবেন তো ওনার অ্যাকচুয়ালি কী হয়েছে আর ওনাকে নিয়ে কী করা উচিত। দল বাদ দিন, তিনি কোন দলের মানুষ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এত অভিজ্ঞ, এত বড় একজন নেতা, তাকে বলছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে বলে তিনি নাকি কলকাতায় হোটেলের বাইরে পা রাখতে পেরেছেন। এটা সৌজন্য নাকি? পাড়ার ছেনমস্তান বলছে শোন ব্রাদার দিলাম, ঠিক আছে? তো এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? দেখুন, শীতকালে ছোটোবেলায় সার্কাস আসতো, হাতি, উল্লুক, বাঘ, ভাল্লুক আমরা দেখতে যেতাম, চিপসের প্যাকেট নিয়ে, হাতে লেবু টেবু নিয়ে। সার্কাসে আমরা জোকারও দেখতে পেতাম, তারা আমাদের মজা দিতেন। এটা শেষ শীতকালীন সার্কাস। 150 কোটি টাকা যে কোথা থেকে এসেছে, তিনি যে মাল সম্পত্তি বানিয়েছেন তার প্রপার্টি সব ক্রোক হয়ে গেছে, মানে বাজেয়াপ্ত হয়ে গেছে। তো তাহলে তার কতবার ফাঁসি টাসি হয়ে যাওয়ার কথা, ওনারই কথা অনুযায়ী। তো এই হেন নবকার্তিকের কথায় কেউ খুব একটা বেশি উত্তেজিত হয় না। ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে কোনো জায়গায় একটা ক্যাশিয়ার নাকে, কর্মাধ্যক্ষ নাকে, সে হুট খোলা গাড়ির বনেটের ওপরে বসে এসছে, একটা বাইক বাহিনী নিয়ে, দেখেও নিয়েছেন ছবি আপনারা, মানে অরাজকতার। এগুলো তো সার্কাসই, চলন্ত গাড়ির বনেটে করে গোঁ করে আসছেন। একজন নেতা, তিনি ভাষণ না দিয়ে র্যাম্পে হাঁটছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ তৃণমূলের পক্ষ থেকে 2026-এ বিদায় লগ্নে এই ধরনের সুন্দর একটা সার্কাসকে পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দেওয়ার জন্য। আরও সার্কাস করুন, লুটে ফুটে যা যন্ত্রণা দিয়েছেন একটুখানি দেখে হেসে একটু মন শান্ত করুক মানুষ। রুদ্রদা, আমরা যেটা জানি যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু এই যে শাহরুখ খানের কেকেআর টিমে বাংলাদেশি যে ক্রিকেটারকে নেওয়া নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিসিসিআই এর চাপে অবশেষে বাধ্য হয়ে বাংলাদেশের পেসারকে তাকে বাদ দেওয়া হলো, মুস্তাফিজুর তার নাম, তাকে বাদ দেওয়া হলো। এই বিষয়টাকে মানে কিছু অংশের মানুষ বলছেন যে বাংলাদেশ যখন আমাদের সঙ্গে এই ব্যবহার করছে সেক্ষেত্রে বাংলাদেশের পেসারকে কেন নিতে হবে, ভারতে অনেক রয়েছে। আবার কেউ বলছে যে খেলাকে এর মধ্যে, এই রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়। আপনার কি মত? দেখুন, আজকে আমরা যখন কথা বলছি সেই সময় বাংলাদেশের আর একজন ব্যবসায়ী, হিন্দু সনাতনী ভাই খোকন দাস, তাকে ধারালো অস্ত্রের আঘাতে মারা হলো এবং তারপর গায়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কোনো রকমে তিনি বেঁচে হাসপাতালে ভর্তি হলেন এবং আজকে মারা গেলেন। অর্থাৎ প্রথমে কুপিয়ে তারপর অগ্নিদগ্ধ করে আরও একজন সনাতনীকে মারা হলো, একজন হিন্দুকে মারা হলো। দীপু দাস শুধুমাত্র একা নন, গাছে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, বারবার হিন্দুদের ঘরবাড়ি ঘিরে ফেলে যুতুগৃহের মতো করে মানুষকে মেরে ফেলা, এ কনস্ট্যান্ট এই দেশটায় চলছে। এবং সেই দেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ, তারা ভয়েতে চুপ করে আছেন, কারণ জামাতে ইসলামের নির্দেশে মোহাম্মদ ইউনূস তার পুলিশ প্রশাসনকে এই যে আইন হাতে নিয়ে নেওয়া, এই যে মব, উন্মত্ত জনতা, তৌহিদি জনতা বলে যারা ব্যাখ্যা করেন, তাদেরকে তিনি ছাড়পত্র দিয়ে দিচ্ছেন।
এবং যখন এই হিন্দুদের ওপরে হত্যালীলা বাংলাদেশে ক্রমাগত ঘটে যাচ্ছে, সেই সময় পুলিশ কিন্তু হাত গুটিয়ে বসে থাকছে, ঠিক পশ্চিমবঙ্গের মতোই। যখন ঘটনা শেষ হয়ে যাচ্ছে, তারপর পুলিশ গিয়ে প্রবল আন্তর্জাতিক চাপে, কারণ সারা পৃথিবী এটাকে নিয়ে চিৎকার করছে যে এটা কোন ধরনের মানবতা, ধর্মের নামে এটা কোন ধরনের উন্মাদনা, যেখানে মৃত্যু সুখে তারা উল্লাস করছেন। এটা একটা দেশের অবস্থা। সেখানে উদিচি ভাঙা হয়, ছায়ানট ভাঙা হয়, গান বাজনা বন্ধ করে দেওয়ার মতো উল্লাস করা হয়, ইউনূস সরকার চুপ করে থাকে। এখন এহেন বাংলাদেশ, সেখান থেকে লোকজনেরা এসে, যে মাটিটা একসময় ভারতবর্ষেরই মাটি ছিল, এখনো পর্যন্ত তারা ভারতের চাল ডাল এবং বিদ্যুৎ, তারা মোবাইল থেকে জঘন্য জঘন্য ভাষা ভারতের এগেনস্টে প্রয়োগ করছে। ভারতীয় দূতাবাসে তারা হামলা করেছে, এ আপনারা সবাই জানেন। তো এই হেন আচরণের পর আমাদের তো কিছুটা, তারা যাতে সুস্থ মানসিকতায় ফিরে যেতে পারে তার জন্য অপেক্ষা করা উচিত, এবং তারপর এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত তো নেওয়া উচিত। বাংলাদেশ বেঁচে থাকুক, বাংলাদেশ ভালো হোক, সুস্থ হয়ে যাক, ভারতবর্ষের সমস্ত মানুষ কামনা করে। তারা পদে পদে ভারতবর্ষ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেবে, এবং নেওয়া হয়ে গেলেই আবার তারা ঢেকুর তুলে ভারতবর্ষকে গালমন্দ করবে, ভারতবর্ষের পতাকা মাড়াবে, হিন্দু শূন্য করার অঙ্গীকার করবে। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি প্রত্যেকের ওপরে একটা অদ্ভুত নারকীয় অত্যাচার করবে। তো এই অবস্থা তো আমাদের প্রিয় শাহরুখ খান, তিনি তো জানেন। কি দরকার ছিল এই সময় বাংলাদেশের একজন ক্রিকেটারকে এত টাকা দিয়ে, সেই টাকাটা কোথায় যাবে? বাংলাদেশে যাবে। যে বাংলাদেশ ভারতবর্ষকে অপমান করছে, ভারতীয় দূতাবাস জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, উঠতে বসতে ভারতবর্ষকে অকারণে নিন্দে মন্দ গালাগাল ভারতবর্ষ দখল করার কথা বলছে, সেই দেশের সরকার যেখানে চুপ করে থেকে এই উন্মত্ত অসভ্য জনতাকে প্রশ্রয় দিচ্ছে, সেই দেশ থেকে কি এখনই প্লেয়ার অমুক তমুক নেওয়ার কি সময়? তো এটা নিয়ে ভারতবর্ষের বহু মানুষ দল মত ধর্ম নির্বিশেষে তারা প্রতিবাদ করেছিলেন, এবং ক্রিকেট বোর্ড ফাইনালি, বিসিসিআই, তারা এই বিষয়ে নিষেধাজ্ঞা জানিয়েছেন। ভারতীয় কেকেআরের টিমে আইপিএলে নেওয়া বন্ধ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই যে কেউ বলতে পারেন যে শিল্পর ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে এগুলো, এই কথাগুলো না আর মানবার নয়, অনেক হয়েছে। ভদ্রতা শিষ্টাচার আমরা দেখিয়ে যাব, আর একজন ক্রমাগত অকারণে ভারতবর্ষকে কলুষিত করবে, তার পতাকা মারাবে, গালাগাল দেবে, দখল করবে বলবে, তাদের আমরা তুষ্ট করব কেন? তারা সুস্থ অবস্থায় ফিরে আসুক, তারা সৌজন্যতা প্রকাশ করুক, সবকিছু সঠিক হোক, তারপর এগুলো নিয়ে ভাবা যাবে। আবার বলছি, যদি ভারতবর্ষ চায়, যদি বিদ্যুৎ সরবরাহ ভারতবর্ষ বন্ধ করে, বাংলাদেশ তো অন্ধকারে ঢুকে যাবে। আমি জানি না কোন হতবুদ্ধি মানুষেরা বলছেন এটা ঠিক হয়নি। খেলাটা তো খেলা, খেলাটা খেলা, খেলার সঙ্গে কোটি কোটি টাকা, একটা দেশ তার নাম জড়িয়ে থাকে। আপনার দেশকে যারা ঘৃণ্য ভাষায় কথাবার্তা বলছে, এই ভদ্রলোক ক্রিকেটার যাকে বাতিল করার, তিনি প্রতিবাদ করেছিলেন কোথাও যে আমাদের তো খেলতে যেতে হয়, কিংবা যদি কোনো শিল্পী, আমাদের তো গান বাজনা করতে যেতে হয়, দয়া করে এই বিষয়ে চুপ থাকুন? একবারও কেউ প্রতিবাদ করেছিলেন? যদি কেউ প্রতিবাদ করে থাকতেন তো তাহলে তাকে নেওয়া হলে কোনো আপত্তির কথা ছিল না, যিনি বাংলাদেশের মানবিকতা গণতন্ত্র ফিরে আসবার কথা বলছেন, যিনি হিন্দু হত্যা বা যে কোনো ধরনেরই হত্যার বিরোধিতার কথা বলছেন, তাই তাকে নেওয়া হলো। এটা মেনে নেওয়া যেত।
তিনি প্রতিবাদ করেছিলেন। যারা চুপ করে থেকে নিজেদের পকেটে ভরাচ্ছেন ভারতীয় টাকাতে, সেটা এই মুহূর্তে তাকে সমর্থন যারা করছেন তাদের মস্তিষ্কে স্থিরতা বা এই দেশকে আদপেই তারা ভালোবাসেন কিনা সেই বিষয়ে তো প্রশ্ন উঠবেই। এ তো পশ্চিমবঙ্গের সিপিএম এর মতো, তৃণমূলের মতো। একবারও দেখেছেন যে বাংলাদেশে হিন্দু হত্যার নিন্দা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন? তৃণমূল দলকে? এই জেহাদি উগ্র ইসলামিক যে শক্তি, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু যারা এই শান্তির ধর্মের বাসিন্দা হয়ে মানুষ মারেন, উল্লাস করেন এবং বাকিরা চুপ করে থাকেন যে শান্তিপ্রিয়রা, তারা কি বকারান্তরে প্রশ্রয় দিচ্ছেন না এগুলোকে? এটাতে কি ইসলাম ধর্মের মান সম্মান বাড়ছে? যদি না বাড়ে, সারা পৃথিবীর মানুষ এটাকে নিয়ে, পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন দেশের মানুষ তারা ক্ষোভ প্রকাশ করছেন। সেটা দীপু দাস থেকে আজকের খোকন দাস, তার এর আগে অমৃত বলের একটি ছেলেকে মেরে ফেলা হয়েছিল কদিন আগেই। এই বর্বরতা তো মানে আপনি খেলা করেন বলে, গান করেন বলে, অভিনয় করেন বলে ছাড় পেয়ে যাবেন নাকি? আপনি একটা দেশের বাসিন্দা, অন্য যে দেশ সম্পর্কে আপনার দেশ, গোটা দেশ গালাগাল করছে, আপনি নীরবতায় ওই গালাগালকে কি প্রশ্রয় দিয়ে ফেলছেন না? তো তাই যারা এই কথাগুলো বলছে, পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে পাকিস্তানি সরকারের মদতে, পাকিস্তানি পার্লামেন্টেই আলোচনা তো হয়েছে ভারতবর্ষের মানুষকে আমরা কতবার মেরেছি, তারপরেও পরিষ্কার পাকিস্তানে যখন ভারতবর্ষ অবরোধ তৈরি করলো, তখন এখানে সিপিআইএম মিছিল বার করেছিল, বামপন্থীরা মিছিল বার করেছিল। না জল টল খাবার দাবার দেওয়া হোক, আলোচনা করে কি বসে জঙ্গিদের, যারা জঙ্গি পালন করে, যারা ভারতবর্ষে মারে বলে দাবি করে, তাদের সঙ্গে আলোচনা নাকি করতে হবে? এটা তো চূড়ান্ত রকম দেশ বিরোধিতাই। দেশের মানুষের যারা সর্বনাশ করলো, প্রাণ কাটলো, এটা তো সেটাই। এই যে আপনারা বারবার মানে বিজেপির পক্ষ থেকে বলা হয় যে 26-এর নির্বাচনে যে অমিত শাহ বার্তা দিয়ে গেলেন যে মানে হৃদয়ে লিখে রাখো যে 26-এ বিজেপি আসছেই, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো বার্তা দিচ্ছেন যে 26টা মানে 2026-এর বিধানসভা নির্বাচন হচ্ছে বিজেপির জন্য শিক্ষা নেওয়ার নির্বাচন, এবং তারপরে তিনি হুঙ্কার দিচ্ছেন যে একটা হলেও ভোট বেশি পাবো। একই সঙ্গে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশুদ্ধ লোহা, তাকে যত পেটানো হবে, যত তার উপর আঘাত আসবে, সে তত বেশি শক্তিশালী হবে। কিছু বলবেন এই বিষয়ে? দেখুন, শীতকালে ছোটবেলায় সার্কাস আসতো, হাতি, উল্লুক, বাঘ, ভাল্লুক আমরা দেখতে যেতাম, চিপসের প্যাকেট নিয়ে, হাতে লেবু টেবু নিয়ে। সার্কাসে আমরা জোকারও দেখতে পেতাম, তারা আমাদের মজা দিতেন। আজ তৃণমূলের লুটপাটের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মাঠঘাট নেই, সব দখল হয়ে গেছে। এখন কিছু কিছু জায়গায় কিছু ফাঁকা ঘর বাড়ি পড়ে আছে। এসআইআর এর পর যে হারে বাংলাদেশি এবং রোহিঙ্গারা পালিয়ে গেছে বলে সব মানুষ বর্ডারে দেখতে পেয়েছেন, এবং তারা বলেও দিচ্ছেন যে আমরা এখানে ভোটও দিতাম, লক্ষ্মীর ভাণ্ডারও নিতাম, এবং তার সঙ্গে সঙ্গে আরও যা যা সুযোগ সুবিধা আছে পেতাম। আমি বলছি না, ওই হাকিমপুরের স্বরূপনগরে মিডিয়ার ক্যামেরা দিয়ে প্রচুর মানুষ দেখে নিয়েছেন যে বাংলাদেশিরাই স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন ওই তো ওইখান দিয়ে ঢুকেছিলাম। কারেক্ট। তো লাভলি খাতুনের নামও জানেন, বাংলাদেশ থেকে এসে, যিনি এখানে কাউন্সিলর হয়ে গিয়েছিলেন। আমি শুধু এই কথা বলতে চাই যে এটা শেষ শীতকালীন সার্কাস দেখাবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যদি বেঁচে থাকেন তো তাকে ধন্যবাদ। যদি তার মতো দেখতেও কেউ স্টেজে ঘোরাঘুরি করে, র্যাম্প বানিয়েছিল, মডেলের মতো সেজেছিল, শীতকালে সোয়েটার টোয়েটারও পরেনি, ঠান্ডা লেগে গেছে কিনা কে জানে তার, কারণ ওনার তো বেঁচে থাকবার কথাই নয়। এর আগে বলেছিলেন আমার বিরুদ্ধে যদি 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে ফাঁসির মঞ্চে ঝুলে যাব। 8-9 বার বলেছিলেন, 8-9 বার বোধহয় স্বেচ্ছায় ফাঁসিও গ্রহণ করেছেন, যদিও এইভাবে ফাঁসি টাসি গ্রহণ করার পক্ষে আমরা, ভারতীয় জনতা পার্টি সেটাতে বিলিভ করে না, আমরা বিশ্বাস করি না। আইন যা বলে তাই হবে। তার কারণ হচ্ছে যে ওনার 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে PMLA অ্যাক্টে। সামান্য কিছু টাকার হয়ে গেলেই তার জেল টেল হয়ে যায়। এখন মামলা চলছে, সম্ভবত অমৃতা দেবী যিনি আমাদের সম্মানীয় বিচারপতি রয়েছেন,
হাইকোর্টে রয়েছে, আজ বাদে কাল যাই। তো উনি বলেছিলেন আমার বিরুদ্ধে 1 পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে আমার ফাঁসি হবে, আমি ঝুলে যাব, কী সব নানান কথা বলেছিলেন। তো 1 টাকা কেন, 150 কোটি টাকা যে কোথা থেকে এসেছে, তিনি যে মাল সম্পত্তি বানিয়েছেন তার প্রপার্টি সব ক্রোক হয়ে গেছে, মানে বাজেয়াপ্ত হয়ে গেছে। তো তাহলে তার কতবার ফাঁসি টাসি হয়ে যাওয়ার কথা, ওনারই কথা অনুযায়ী। তো এই হেন নবকার্তিকের কথায় কেউ খুব একটা বেশি উত্তেজিত হয় না। ওখানে যারাই এসেছেন, এক প্রাণভয় এসেছেন, নাহলে তৃণমূল পেটাবে দেখেছেন যে ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে কোনো জায়গায় একটা ক্যাশিয়ার নাকে, কর্মাধ্যক্ষ নাকে, সে হুটখোলা গাড়ির বনেটের ওপরে বসে এসছে, একটা বাইক বাহিনী নিয়ে, দেখেও নিয়েছেন ছবি আপনারা, মানে অরাজকতার। এগুলো তো সার্কাসই, চলন্ত গাড়ির বনেটে করে গোঁ করে আসছেন। একজন নেতা, তিনি ভাষণ না দিয়ে র্যাম্পে হাঁটছেন, এ তো সার্কাসই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ তৃণমূলের পক্ষ থেকে 2026-এ বিদায় লগ্নে এই ধরনের সুন্দর একটা সার্কাসকে পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দেওয়ার জন্য। আরও সার্কাস করুন, লুটে ফুটে যা যন্ত্রণা দিয়েছেন একটুখানি দেখে হেসে একটু মন শান্ত করুক মানুষ। র্যাম্পে হাঁটার প্রসঙ্গ যখন আপনি তুললেন তখন আরেকটা প্রশ্নও আসছে যে এসআইআর এ মৃতদেরকে বারুইপুরের র্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের মধ্যে এই যারা মৃতরা রয়েছেন তারা র্যাম্পে হাঁটলেন যারা, তাদের মধ্যে 2জন পুরুষ 1জন মহিলা, একজনের বাড়ি কাকদ্বীপে আর 2জনের বাড়ি মেটিয়াবুরুজে। এবং ওনার প্রশ্ন হচ্ছে এনারা যদি মৃত হন তাহলে এনারা আজকে র্যাম্পে হাঁটছেন কেমন করে? দেখুন, এমনি পশ্চিমবঙ্গের সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া থ্রেট অনুযায়ী পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যার বিএলওরা, তারা 2200 বুথে 25 বছর ধরে কেউই মারা যায়নি বলে একটা তালিকা প্রকাশ করেছিল, এবং যা নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন পড়েছিল যে আমরা আমৃত্যু অমর হয়ে থাকতে চাই, তাই তৃণমূলের কল্যাণে পশ্চিমবঙ্গ গিয়ে থাকতে চাই। তো এরা কোন 3 জন তো জানি না। ইলেকশন কমিশন চাপ দেওয়ার পরে এই বিএলওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় থ্রেট খেয়ে, বাড় খেয়ে যে কাজটা করেছিলেন, অন্যায়টা, যেখানে যাদের জেল একদম ধার্য করাই ছিল এই ধরনের কাজ, সেখান থেকে সরে এসে এখন প্রায় শূন্য হয়ে গেছে যে না, মানুষ মারা যায় বিভিন্ন এলাকায়। তো এই 3 জন কারা এটা তো বলতে পারবো না। তৃণমূল বিভিন্ন সময় বিভিন্ন রকম ওই কচ্ছপের বাচ্চা এরকম করে তুলে তুলে দেখায় একই জিনিস, তো বলা খুব মুশকিল। তবে তৃণমূল এটা প্রমাণ করে দিল ওই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে যে হ্যাঁ, ওরা মৃতদেহদের ভোট দিয়েই যেতে। তো তারা যদি তৃণমূলে না হতো, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতো? তো বরাবর তো এরাই ভোট দেয়। এদের খুঁজে পাওয়া যাবে কিনা কে জানে কোথায় রয়েছে। আর যদি আবার বলছি, যদি কোনো রকম ক্ষেত্রে তালিকা তো তৈরি হচ্ছে প্রাইমারি খসড়াতে, যে নামগুলো বাদ গেছে, সেই বাদের পর পরিষ্কার একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া রয়েছে, এখানে যদি কোনো তথ্যের ভুল হয়ে থাকে আপনারা এসে প্রমাণ দিন, দিয়ে আপনাদের ভোটার তালিকায় নাম তুলে চলে যান। তো তারা ভোটার তালিকায় নাম না তুলে তারা অভিষেকের র্যাম্পে কি করছিল? তা এতগুলো বছর ধরে এরা তো চেয়েছিল যে মৃতদেহ ভোটার, ভুয়ো ভোটার যাতে বাদ না হয়, তাই এসআইআর করতে দেব না, আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না। কথা কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর হচ্ছে, তাহলে উনি কি বেঁচে আছেন না বেঁচে নেই? এ তো তৃণমূল উত্তর দেবে। আমরা চাই বেঁচে থাকুন, কোনো রকম অঘটন না ঘটে। আসলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়ে বিভিন্ন রকম খেলা দেখায় সার্কাসে। দেখবেন কঞ্চি নিয়ে পিছনে মেরে নিজে বলে চেল্লাচ্ছে, ফাট করে আওয়াজ হয় একটা। তো সেই ধরনের বিভিন্ন খেলা ফেলা দেখিয়ে ফেঁকিয়েছেন। উঠতে বসতে মিথ্যে কথাবার্তা বলা, অগাধ সম্পত্তি করা, 2 নম্বরই করে, কোনো রোজগার নেই, এহেন ছেলের কথা খুব একটা বেশি কেউ পাত্তাও দেয় না। এমনিকেই আর কি পিসির সঙ্গে তার লটর পটর সারাক্ষণ লেগেই থাকে, লুট ঘুট ঘুপ ঘাট লেগেই থাকে। ওদের দলে এই ওকে মেরে দেয়, সে তাকে মেরে দেয়, চলেই। আবার বলছি, সার্কাস দেখেছেন, বিভিন্ন আইটেম পরিবেশন করতে হয়, একটা নতুন আইটেম নিয়ে এসছে, আপনারা দেখুন। যদি ভাল লাগে কমলালেবু খেতে খেতে বাড়ি চলে যান। এই যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদানুবাদের কথা ইতিমধ্যেই সবাই জানতে পেরে গেছে। কে বলেছে বাদানুবাদ হয়েছে? ওটা তো নিজে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে বাবা, ও তো নিজেকেও বলেছে যে আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি থাকে। তা আপনিও তো জানেন, যারা শুনছে তারাও জানে যে 150 কোটি টাকার 2 নম্বরই পয়সা কোত্থেকে ঝেড়ে তারপর এখন আজ জেল যাই কাল জেল যাই অবস্থা।
আপনার কথা বিশ্বাস করেন না। মানে আপনাকে মনোনীত করা হয়েছে আর আমাকে নির্বাচিত করা হয়েছে, বাঙালির কি ক্ষমতা আমি দেখিয়ে দিয়ে এসেছি, এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন আপনাকে তার নিজের ক্ষমতা দেখাতে। দরজা বন্ধ করে ওকে ঠাস করে চড়ও তো মারতে পারে জ্ঞানেশবাবু, হয়তো বাইরে বেরিয়েছে বলতে পারছেন না। কিংবা হতেই পারে যে জ্ঞানেশবাবু বাকি সবাইকে গরম চা দিয়েছেন, ওর জন্য 1 কাপ বরফ দিয়েছিল, এ হতেই পারে। বাইরে বেরিয়েছে কত কি বলতে পারা যায়। আপনি ক্যামেরা অফ হয়ে গিয়ে বাড়ির বাইরে বেরিয়ে বললেন যে রুদ্রদার ঘরে ঢুকলাম, দেখলাম একটা বাঘ পুষে রেখে দিয়েছে, বাঘটাকে আমি বললাম ঘ্যাও, বাঘটা ভয় পেয়ে বললো ম্যাও। আপনি বলতেই পারেন। তৃণমূল দল, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন যে আমার দলের 99.99% লোক সৎ। আমি বলেছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা পৃথিবী হাসে। তারপর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসির কথা ধার করে ওই একই সিলেবাসে চলাতে ছেলে, পিসির জন্যই তো ভাইপো, পিসি না থাকলেও ভাইপো আক্কা পেত। তো যাই হোক, ও তো বলেছে যে তৃণমূল নাকি লোহা, খাঁটি লোহা। তারপর কি বলেছে? যতই মানে তাকে আঘাত দেওয়া হবে সে আরো বেশি শক্ত হবে। তো ওখানে রয়েছে কেন? ও কামারশালায় চলে যাক, লোকে পিটিয়ে ওকে কাটারি করুক, তাও অন্তত বাঁশ টাঁশ কাটতে কাজে লাগবে। না, কিন্তু আপনারা যে বিজেপির পক্ষ থেকে আপনারা সবসময় বলছেন চুরি চুরি চুরি, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বারবার সারাদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ যা দেখতে পাচ্ছে, যদি সকাল থেকে উঠে একটা দলের সব লোক, আরে একদিন ছুটি নেই, আজ রবিবার, আজ চুরি করিব না, বউ বাচ্চার সঙ্গে সময় কাটাইব। না, কিন্তু এমন ঘটনা তো ঘটেছে, কারণ পূর্ব মেদিনীপুরে সরকারি জমি বিক্রি করা হচ্ছে, কম দামে বিক্রি করেছে, সেই অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। তারপরে কি করে বলছেন যে এনারা চুরি টুরি করেন না, মানে করেন? এবার চুরি করেছে বলেই তো গ্রেপ্তার হয়েছে, কত জমি চুরি করেছে বলে গ্রেপ্তার হয়েছে। আর গ্রেপ্তার কেন করা হয়েছে জানতে হবে, তো বুঝতে হবে। সামনে 26-এর ইলেকশন এগিয়ে আসছে, আমরা কেউ চুরি করলে কিন্তু বন্দোবস্ত নেই গো। এই দেখো বলে ওকে দেখবেন এমন একটা হালকা লঘু ধারা হয়েছে, দেওয়া হয়েছে, চুরি করার মাল তো কালীঘাটে পৌঁছে গেছে, এই ছোট ব্যানার্জি বাবুর কাছেও পৌঁছে গেছে, সব মালটাল ভাগ করে খাওয়া হয়ে গেছে। তৃণমূলের বাকি যে নেতা এমএলএ এমপি টেমপি রয়েছে, তারা যে মাল কামায়, সেই টাকা তাদের কাছে থাকে নাকি? দোলা সেনের নিয়ম আপনারা শোনেননি? তৃণমূল দলের একটা শৃঙ্খলা আছে, চুরির আর তোলাবাজির যা মাল আছে সেই মাল নিজে 25 রেখে পার্টিকে 50 দাও, এটা আমাদের কথা, 75 দাও। তো তো তাই করেছে। এবার ওকে পুরে দিয়েছে যাতে ও বাইরে থাকতে থাকতে অন্য কাউকে না বলে দেয় যে আমি কত 75 পাঠিয়েছি, সেই জন্য ওকে ঢুকিয়ে দিয়েছে। দেখবেন যে পরিষ্কার এই ইলেকশনের কাছাকাছি যে কোনো একটা সময় বেচারা জামিন টামিন পেয়ে বেরিয়ে আসবে। এরকম একটা তালফাল করে ওদের তো ওই হালকা হালকা কেস দেয়। কেন ভরা হচ্ছে? এই দেখুন আমরা অন্যায় করলে কিন্তু ধরি, এই বিজ্ঞাপনটা করতে চাইছে যে আমরা সারাক্ষণে যে চোরদের বাঁচাই, এমনটা কিন্তু নয় গো, আমরা পাল্টে গেছি, উল্টে দেখুন। এই একটা বিজ্ঞাপনের চেষ্টা করছে, আর তার সঙ্গে সঙ্গে ওই 25-75 ভাগে এই চেয়ারম্যান যে পয়সাটা নিজে রেখে দিয়েছে আর বাকি যেটা পাঠিয়েছে, যাতে সেই কথাটা আর বাইরে না বেরিয়ে বলতে পারে, আপনাদের মতো কোনো মিডিয়া গিয়ে না ধরে নেয় ও আমি কি একা খেয়েছি, আমি কেন জেলে যাব বলে না ফেলে। ওই জন্য শীতকাল মুখে মাবলা টাবলা বেঁধে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। 14ই ফেব্রুয়ারির পর থেকে নাকি আর মানে ভোটে লড়তেই যাইবে না তৃণমূল, এমন দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ তার বক্তব্য যে SIR এর প্রথম ঝাঁকুনিতেই 58 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে, এখনও তো আরও বাকি আছে আরও সমস্ত নাম বাদ যাওয়ার। তো সেক্ষেত্রে এই দাবি কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয়? দেখুন, বিরোধী দলনেতা মনে একটু রোম্যান্টিক হয়ে গেছেন। আমাদের লড়াকু বিরোধী দলনেতা 14ই ফেব্রুয়ারি সাধারণত লোকজন ওই সেন্ট ভ্যালেন্টাইনের দিনটাকে পালন করে ভালোবাসার দিন বলে। আমার মনে হয় যে 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। তো আমি জানতাম না, ভাবতাম যে খুব কড়া লোক, না মানুষের রোমান্টিসিজম আছে, এটা তিনি প্রমাণ করলেন। আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে। এবং তিনি বেসিক্যালি ভালোবাসার বার্তাই দিয়েছেন যে যারা যারা পরিষ্কার চুরি জোচ্চুরিতে আর তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না, ভোটারদের কথা বলছি না, ভোটাররা অনেক আগেই তৃণমূলের থেকে বেরিয়ে গেছেন। ভোটাররা যে যারা সুস্থতা নিয়ে, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মের হোক বা পেশার হোক, তারা যে চোর তৃণমূলকে সাপোর্ট করছে না, এই অনেক আগের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন বলে উল্টোপাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছেন। স্টেজে স্টেজে যে কথাগুলো বলছেন সেটা একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে কেন, মানে
সামান্য এইটুকু প্রতিষ্ঠা পাওয়া সমাজের কোনো মানুষ বলবে না। যে ভাষা তিনি প্রয়োগ করছেন, যেভাবে জাগরে 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 কি একটা করেছে, ওই ভিডিও দেখবার পর তো আমার এই যেখানে ফ্ল্যাটে বসে আছি 3-4টে বাচ্চা যারা ভাত দুধ এগুলো খেত না, মা যেই চালিয়ে দিচ্ছে ভয়তে খেয়ে নিচ্ছে, এসব হচ্ছে। তো যাকে এতে এমনি হয়নি না, ওইসব কারণেই হয়েছে। তারপর আরও বুঝতে পারছেন যে ওনার নিজের দলের যারা ভোটার, যারা কর্মী, তারা অবধি পরিষ্কার তৃণমূলকে পছন্দ করছে না। কারণ এই তৃণমূল যদি ফের ক্ষমতায় আসে, তো তাহলে তৃণমূলের নেতাদের বাড়িতে অন্য নেতারা পরিষ্কার স্যান্ডো গেঞ্জি সানগ্লাস লাগিয়ে ঢুকে এসে বলবে বাড়ির বাইরে যা, তোর মেয়ে বউয়ের সঙ্গে একটুখানি দুদিন গল্প করব। পরিষ্কার এই অবস্থায় এসে ঠেকেছে। তাহলে কি এটা বলছেন যে মুখ্যমন্ত্রী মানে এই অবস্থায় যা যা ভাষণ দিচ্ছেন বা যা যা কথা বলছেন সেগুলো খুব চাপে পড়েই উনি এই সমস্ত ভুলভাল কথা বলে ফেলছেন? আচ্ছা, কদিন আগে যে মানুষটা মঞ্চে দাঁড়িয়ে বলল যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সৌজন্যতা দেখিয়েছি বলে পশ্চিমবঙ্গে তিনি হোটেলের বাইরে পা রাখতে পেরেছেন, আমাদের কথা যারা শুনছেন তারা দেখবেন যে কমেন্টে কী লেগে, একটু লিখে দেবেন তো ওনার অ্যাকচুয়ালি কী হয়েছে আর ওনাকে নিয়ে কী করা উচিত। এটা পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব। কারণ পশ্চিমবঙ্গের মানুষের ভোটেতেই সে লুটপাট করা ভোট হোক, জালি ভোট হোক, ছাপ্পা ভোট হোক, যেগুলো বাদ হচ্ছে বলে ওদের মাথায় আর ঠিক নেই। এবং যে কারণে দ্বিতীয় ধাপের আপনারা দেখে নিয়েছেন যে এই যে বাকি যে লোকজনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যেখানে যাদের তথ্য যে কোনো ত্রুটিপূর্ণ হয়ে গেলে একটু ঠিক করে দিন, যদি ঠিক হয়ে যায় তো নাম উঠে যাবে, সেইটাকে অবধি বানচাল করার চেষ্টা করছেন যাতে অন্তত আরও কিছু ভুয়ো বাঁচিয়ে রেখে দেওয়া যায়। সেটা হচ্ছেন না বলে এদিকে দৌড়চ্ছে, ও দিল্লি দৌড়চ্ছে, ও ওদিকে দৌড়চ্ছে, কেমন একটা হচ্ছে না। এ পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। নাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এটা ফু দিলে মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাট, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই উড়ে যাবেন। দল বাদ দিন, তিনি কোন দলের মানুষ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এত অভিজ্ঞ, এত বড় একজন নেতা, তাকে বলছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে বলে তিনি নাকি কলকাতায় হোটেলের বাইরে পা রাখতে পেরেছেন। এটা সৌজন্য নাকি? পাড়ার ছেনমস্তান বলছে শোন বেরোদের দিলাম, ঠিক আছে? তো এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? আমি বলছি আবার খুব চিন্তায় রয়েছি। আমার মনে হয় এই স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত গরিব ছেলে যে বারবার আমেরিকার সব থেকে দামি হাসপাতালে, যেখানে টাটা বিল্ডার অব্দি রেগুলার চিকিৎসা করাতে পারে না, যায়। গরিব বাড়ির ছেলে তো, চাঁদা তোলা হয়। সব জেলার এমপি, এমএলএ, তৃণমূলের যা যা আছে, পঞ্চায়েতের লোকজন, জেলা পরিষদের লোকজন যা ঝাড়ছে ওর কাছে পাঠায়, অভিষেকের চোখ ঠিক করো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ সেরে যাক, আমি মানুষ হিসেবে আর একজন মানুষের সুস্থতা কামনা করি, চোখটা ঠিক হয়ে যাক। ওনার চোখটা সেরে গেলেই দেখবেন উনি দেখতে পাচ্ছেন, আরে আমি তো সেই যে 150 কোটি টাকা চুরি করেছি পিএমএলএতে আমার নাম জড়িয়ে, আমায় দেখতে পাইনি, আমি এত গন্ডগোলে, আরে আমার পিছিয়ে তো উদ্ভট, আরে এ তো গন্ডগোল করছে, আমাদেরকে পছন্দ করছে না, দেখবেন উনি দেখতে পেয়ে গেছেন, ভালো হয়ে যাবেন।